গতকাল সন্ধে ভর একদম ভর সন্ধেবেলা ভিড়ে ঠাসা দিল্লিতে বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ। সেই বিস্ফোরণের মুহূর্তের ভিডিও আগে দেখাবো। मोहन ये हुआ है यहाँ पर मोहन ये हुआ है यहाँ पर मोहन ये हुआ है यहाँ पर দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা, সিগন্যালে দাঁড়িয়ে থাকা I-20 গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িতে হরিয়ানার নাম্বার প্লেট ছিল HR26CE7674। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে নিহত I-20 গাড়ির যাত্রীও। দিল্লিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণে 11 জনের প্রাণ গেছে, আহত এখনো 30 জন। দিল্লিতে জঙ্গি নাশকতার তদন্ত করছে NIA NSG। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেনসিক টিম। ভয়াবহ হামলা দিল্লিতে ভর সন্ধে 6:52 নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং হাই ইন্টেন্সিটি ব্লাস্ট ছিল। ছিন্ন ভিন্ন হয়ে গেছে দেহ, 11 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। জঙ্গি হামলা নাশকতার তদন্ত করছে NIA NSG। ঘটনাস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি হাসপাতালে যান, আহতদের সঙ্গেও দেখা করেন। এই মুহূর্তে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিক এক্সপার্টরা। आज करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था, उसमें एक ये एक्सप्लोजन हुआ है। उस वक्त गाड़ी के अंदर जो पैसेंजर्स उसके अंदर ही थे और इस एक्सप्लोजन से जो है आसपास की गाड़ियों में भी क्षति हुई। जैसे ही इसकी खबर मिली, हम सारी एजेंसीज जो है दिल्ली पुलिस, FSL, NIA NSG, उनकी टीम्स यहाँ पे आ चुकी हैं और हालात का जायजा भी ले रही है। हर तरीके से इस जो है एक्सप्लोजन के बारे में जांच की जा रही है। দিল্লিতে পরিকল্পিত আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। সোমবার দিল্লির বেশিরভাগ মার্কেট বন্ধ থাকে, খোলা থাকে দিল্লির চাঁদনি চক মার্কেট। চাঁদনি চক মার্কেটের 1 কিলোমিটারের মধ্যে এই বিস্ফোরণ। লালকেল্লা থেকে বিস্ফোরণ স্থল 250 মিটার। জঙ্গিরা গাড়ি চালাচ্ছিল ধীর গতিতে। দিল্লি হামলায় পরিকল্পনার ছাপ স্পষ্ট। यहाँ पर আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, এই হামলার পর এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণে কিভাবে এই হামলা হয়েছে, মানে এই ব্লাস্ট হয়েছে, কিন্তু এর যে ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি, সেটা দেখে আপনার কি মনে হচ্ছে? কোনোভাবে কি সিঁদুরের প্রতিশোধের জন্য এই হামলা হতে পারে? দিল্লিতে জঙ্গি যোগ রয়েছে, কি মনে করছেন আপনি এখনো পর্যন্ত? হ্যাঁ, ফার্স্ট এটা আমাদের দেখতে হবে যে এখানে যাই এরকম অ্যাক্টিভিটি হয় তার মধ্যে ISI আর পাকিস্তানের হাত আছে, তাছাড়া এখানে এরকম অ্যাক্টিভিটি হতে পারে না আমাদের দেশে। আর নেক্সট হলো কার হাত আছে কি, এটার অ্যাকচুয়ালি কিছুদিন আগেই ইঙ্গিত পাওয়া গেছিল যে প্রায় 10 দিন আগে বা অক্টোবরের শেষে JEM জৈশে মোহাম্মদ কিছু পোস্টার্স বের করেছিল, থ্রেটনিং পোস্টার্স কাশ্মীরে। ওইটার সূত্র ধরে যে লিঙ্ক পেয়েছে ওটা ফরিদাবাদের একটা ডক্টর এর কাছে, আর তারপরে ওই ইনভেস্টিগেশনটা চলছিল, ওখানে অনেক এক্সক্লুসিভস পাওয়া গেছে। তো ওটা একটা লিঙ্ক নিশ্চয়ই আছে। আর এই ইনভেস্টিগেশন চলছিল, ওর মধ্যে অনেক কিছু পাওয়া গেছে যে ওরা কোডেড মেসেজ এক্সচেঞ্জ করতো, আর ওখানে একটা টেরর সেল ক্রিয়েট করা হয়েছে। ওটা কিন্তু যে এত তাড়াতাড়ি একটা এফেক্টে আনবে এটা হয়তো দিল্লি পুলিশ বা যারা ইনভেস্টিগেশন করছিল তারা হয়তো এটা করতে পারেনি, বা ওরা তাড়াতাড়ি এটা করে দিয়েছে
যে আমরা তো ধরা পড়ে যাচ্ছি, এটাই আমাদের একটা লাস্ট মিনিট এফেক্ট। আর এটা সিন্দুরের পরে অনেকদিন হয়ে গেছে, কিছু হয়নি, তো সেজন্য ওদের একটা কিছু করতে হতো যার ইনফরমেশন সব জায়গায় ফেলাবে। তার মানে লোকেশন চুজ করেছে দিল্লি, যেটা হলো আমাদের ন্যাশনাল ক্যাপিটাল। আর এটাও দেখতে হবে যে লাস্ট 14 বছর কিন্তু কিছুই করতে পারেনি, বাট এটা 14 বছর পরে মানে এত প্রেশার ছিল ওদের উপরে যে এরকম একটা অ্যাক্টিভিটি করতে হতো। তো হাই অ্যালার্ট সব জায়গায় হয়ে গেছে, অল মেট্রোজ এন্ড হাই সেন্সিটিভ যে স্টেটস আছে, যেরকম ইউপি, গুজরাট, হরিয়ানা তো আছেই। তো কালকের রাত্রিরে আমরা এখানেও কলকাতায়ও দেখছিলাম যে গাড়ি সার্চ হচ্ছে। তার মানে ওইটারই এফেক্ট এখানেও আছে যে অল মেট্রোস অ্যালার্ট হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টস অ্যালার্ট করা হয়েছে, আর তারা এটা খুঁজছে যে এখানেও কিছু ওরা করতে পারে কি না। তো বা ওদের যত যেই ইন্টেন্সিটির জিনিস ধরা পড়েছে সেটা অনেক বড় একটা কিছু করতে পারতো, বা সাইমালটেনিয়াস ব্লাস্ট করতে পারতো অনেক জায়গায়। তো ওইটা আমার মনে হয় আপাতত একটা হল্ট হয়েছে, বাট ওদের কি লেভেলে কাজ করতে পারে, কারণ কি ওয়েস্ট বেঙ্গল এখন অনেক সেন্সিটিভ হয়ে গেছে, কারণ কি বাংলাদেশে এখন আইএসআই অনেক এফেক্টিভ, তো ওরা এই দিক দিয়েও করতে পারে, সেজন্য আমাদেরও অনেক। কর্নেল চন্দ্র, তাহলে কি একটা কোনো আনহোলি নেক্সাস হতে পারে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে, যার ফল এই বিস্ফোরণ? হ্যাঁ, এক্স্যাক্টলি, নেক্সাস তো আছেই, কেন কি আইএসআই বাংলাদেশেও ঢুকে পড়েছে আর ওখানে অনেক অ্যাক্টিভিটিস করছে। আর ওরা এইটা রিপোর্টস আছে যে ওরা রেকি করছে যে কি কি এখানে করতে পারে, কোথা দিয়ে করতে পারে, তো এটার একটা লিঙ্ক নিশ্চয়ই আছে। সঙ্গে থাকবেন প্লিজ, অনুরোধ করব। আপনি কর্নেল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। দিল্লি বিস্ফোরণে 100 সিসি ক্যামেরায় 100টি সিসি ক্যামেরায় নজর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন এই সিসি ক্যামেরার ফুটেজ। গাড়ির রুট জানতে 100টি সিসি ক্যামেরার ফুটেজে নজর, স্ক্যানারে পার্কিং এ ঢোকার এবং বেরোনোর ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়িতে কতজন ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। দরিয়াগঞ্জ পর্যন্ত রুটে নজর তদন্তকারীদের। টোল প্লাজা সহ 100টিরও বেশি সিসি ক্যামেরায় নজর। যে i-20 গাড়ি, যে গাড়িতে প্রথমে বিস্ফোরণ হয়, সেই গাড়ির গতিবিধি এই মুহূর্তে নজরে, আর সেই জন্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির রুট জানার চেষ্টা চলছে, স্ক্যানারে পার্কিং এ ঢোকার এবং বেরোনোর ফুটেজ, গাড়িতে কতজন ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দরিয়াগঞ্জ পর্যন্ত রুটে নজর তদন্তকারীদের। ये हुआ है यहाँ पर। मोहन, 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 এই i-20 গাড়ি, যে গাড়িতেই প্রথম বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়ির গতিবিধি যেমন খতিয়ে দেখা হচ্ছে, কোথা থেকে কিভাবে এসেছিল, কোন রুটে এসেছিল, 3 ঘন্টা ধরে পার্কিং এ দাঁড়িয়েছিল এই গাড়ি, সমস্ত যেমন খতিয়ে দেখা হচ্ছে। এই গাড়ির হিস্ট্রি দেখলে দেখা যাচ্ছে গাড়ি হাত বদল হয়েছে বেশ কয়েকবার। জালে 3 i-20 গাড়িটির বেশ কয়েকবার হাত বদল হয়েছে। i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান, এই সালমানের থেকে গাড়িটি বেশ কয়েকবার বিক্রি হয়েছে, বেশ কয়েকবার হাত বদল হয়েছে। দফায় দফায় i-20 গাড়িটি নাদিম, তারিক, উমারের হাতে যায়। আটক সালমান এবং নাদিম, তারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। जिस i-20 गाड़ी का बार बार जिक्र हो रहा है वो गाड़ी मोहम्मद सलमान के नाम थी, और मोहम्मद सलमान गुरुग्राम के शांति नगर इलाके के इसी मकान की 3री मंजिल पर किराए पर रहता था। यहाँ के जो मकान मालिक हैं उनका दावा है कि करीब 2016-17 में मोहम्मद सलमान अपने परिवार के साथ यहाँ पर किराए पर रहने आया था, और वो एक निजी कंपनी में काम करता था। लेकिन 2020-21 के दौरान उसने इस मकान को खाली कर दिया था और यहाँ से उसने दूसरी जगह पर अपना घर ले लिया था। जब दिल्ली में जब ब्लास्ट हुआ है और उसके बाद जो चीजें सामने आई हैं, तो उसके बाद एक के बाद एक ना सिर्फ दिल्ली पुलिस बल्कि गुरुग्राम पुलिस भी इस पूरे मामले को लेकर के जांच कर रही है। आखिरकार
क्या क्या सलमान की भूमिका थी और क्या कुछ नहीं थी। माता जी, कब यहाँ पर सलमान रहने आया था, कब उसने इस मकान को खाली किया? हुआ तो है कि कई साल हो गए अभी, जब लॉकडाउन ना लगो जब गया यहाँ से। तो यहाँ कौन कौन लोग रहते थे परिवार में उस वक्त? परिवार में उसकी एक बीवी रही, उसकी 2 लड़की, ये जने रह रही। तो अब कहाँ रहता है सलमान, इसके बारे में कोई जानकारी आपके पास? भाई हमारे पास तो कोई जानकार, पर लड़का मेरे पता, लड़का गया है, ले गई लड़का दोनेला गांव में कोई गिरोवर कहिए फ्लैट, वहाँ में रहता बताया। मोहम्मद सलमान जो है वो इसी मकान में रहता था। जो मकान मालिक है उनका कहना है कि करीब 2020-21 में उसने इस मकान को खाली कर दिया था और 2016-17 में वो इस मकान में अपने परिवार के साथ रहने आया था, लेकिन इस वक्त वो यहाँ पर मौजूद नहीं है। इस घर को खाली किए भी उसको करीब 4 से 5 साल हो चुके हैं। अब दूसरी जगह पर वो रह रहा है, लेकिन गुरुग्राम पुलिस और दिल्ली पुलिस इस पूरे मामले की जांच कर रही है कि दिल्ली ब्लास्ट में जिस गाड़ी का नंबर आया है वो पहले मोहम्मद सलमान के नाम ही थी, लेकिन ये भी बताया जा रहा है कि मोहम्मद सलमान इस गाड़ी को किसी और व्यक्ति को बेच चुका था। দিল্লি বিস্ফোরণের ঘটনার এই গাড়ি i20 এই মুহূর্তে ভাবাচ্ছে পুলিশকে। একাধিকবার হাত বদল হয়েছে এই গাড়ি এবং গাড়ির রেজিস্ট্রেশন ছিল এই সলমানের নামে, মোহাম্মদ সলমান। তার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন পাঠালেন আপনারা দেখলেন, এই সলমানের থেকেও গাড়ি গেছে একাধিক হাতে, নাদিম, তারিক, উমারের হাতে। এদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে। পুলওয়ামার গাড়ির সামনে, পুলওয়ামার তারিখ দেখুন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই গাড়ির সামনে তারিকের ছবি, সেই তারিককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তারিকের কাছে গেছিল এই গাড়ি এবং কে এই তারিক, আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি i20 গাড়ি, যে গাড়ি এই মুহূর্তে ভাবাচ্ছে তদন্তকারীদের, সেই গাড়ির সামনে তারিকের ছবি, কে এই তারিক, সে কার থেকে কিনেছিল এই গাড়ি? দেখো, এই তারিখ কিন্তু যে গাড়ির হাত বদল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই তারিখ। তার কারণ সলমান যে মূল গাড়ির ওনার, সেখান থেকে হাত বদল হতে হতে, অর্থাৎ একেবারে হরিয়ানা রেজিস্ট্রেশন হওয়া একটি গাড়ি, সেটি হাত বদল হয়ে কাশ্মীরের পুলওয়ামার তারিকের হাতে গেল। এবং যেটা জানা যাচ্ছে যে তারিক কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে তারিকই এই গাড়ির শেষ ওনার, কিন্তু সেটা নয়। এবং সেখান থেকে হাত বদল হয়ে ডক্টর উমর মোহাম্মদের হাতে যায় এবং যাকে কিন্তু মেন সাসপেক্ট হিসেবে দেখা হচ্ছে এবং মনে করছেন তদন্তকারীরা। তারা মনে করছে যে ফরিদাবাদ মডিউলের অন্যতমকারী এই উমর মোহাম্মদ এবং তারিকের সঙ্গে উমর মোহাম্মদের একেবারে নিবিড় সম্পর্ক আছে বলেও তারা মনে করছেন। দুজনেই পুলওয়ামার বাসিন্দা এবং দুজনের মধ্যেই সম্পর্ক ছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারিক এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারিককে ইতিমধ্যেই ডিটেইন করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই উমরের ব্যাপারে আরো বেশি তথ্য তালাশ খোঁজা হচ্ছে। দিল্লিতে ফরিদাবাদ মডেল কাজ করেছে, ফরিদাবাদ মডিউল কাজ করেছে, কথা কি বলা যায় দিল্লির এই বিস্ফোরণে? সেরকম দেখো, সেরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার কারণ যদি সমস্ত নামগুলোকে জোড়া যায় তাহলে একের পর এক যে নাম উঠে আসছে, অর্থাৎ পুলওয়ামার সঙ্গে কানেকশন এবং উমর মোহাম্মদ, ডক্টর উমর মোহাম্মদের নাম জড়িয়ে আছে। বাট এই উমর মোহাম্মদকে, যার সঙ্গে কিন্তু মুজাম্মিল এবং আদিল, এই 2 চিকিৎসকেরও যোগ রয়েছে। এই আদিল এবং মুজাম্মিলকে, না আদিল যাকে সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে দেখা গেছিল একেবারে অবন্তিপুরায়, অনন্তনাগে, মাফ করবে, অনন্তনাগে একটি জৈশে মোহাম্মদের পোস্টার লাগাতে এবং তারপর তার লকার থেকে AK-47 রাইফেল পাওয়া গিয়েছিল। তাকে সাহারানপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল গত 7ই নভেম্বর এবং তারপর তার থেকে ইনফরমেশন পাওয়া যায় ফরিদাবাদের এই মুজাম্মিলের বিষয় এবং সেখান থেকেই কিন্তু মুজাম্মিলকেও গ্রেপ্তার করে এবং সেই মুজাম্মিলও কিন্তু চিকিৎসক। ফলে এই মুজাম্মিল এবং আদিলের সঙ্গে উমর মোহাম্মদের একটা যোগাযোগ রয়েছে এবং তারা সেম মডিউলের হয়ে কাজ করতো এবং 3 জনেই খুব তাৎপর্যপূর্ণভাবে 3 জনেই কিন্তু পেশায় চিকিৎসক। ফলে অনেক ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কর্নেল বাবুল চন্দ্র। কর্নেল চন্দ্র, এই জায়গাটাও তো ভাবাচ্ছে তদন্তকারীদের যে কিছুদিন আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হলো, তারপরেই জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটকও করা হলো, গ্রেফতারও করা হলো এবং তার সেই দিনই সন্ধ্যেবেলা এইরকম একটা ভয়াবহ ব্লাস্ট। তার মানে কি এই মডিউল এখানে কোনোভাবে লিঙ্কড হতে পারে? কি মনে করছেন আপনি? একদম, এই পুরোটাই একদম লিঙ্কড। যেখান থেকে ওরা
ধীরে ধীরে ইনভেস্টিগেশন করতে করতে পৌঁছেছে কাশ্মীর থেকে নিয়ে এখানে। তো এটা কোনো সেপারেট আমার মনে হয় না, কেন এখন ইনভেস্টিগেশনে আসবে। আমার যা মনে হয় এটা পার্ট অফ দ্যাট মডিউল, কিন্তু এটা হয়তো একটু আলাদা রাখা হয়েছিল যাতে ওরা এটাকে এফেক্টে আনতে পারলো। কেন কি নয়তো এখানে যেই কোয়ান্টিটি অফ এক্সপ্লোসিভস ধরা পড়েছে ওটাতে এটা হয়তো হয়ে যেত, কিন্তু এটা প্রিপারেশন অলরেডি ওরা হয়তো করে নিয়েছিল, এটাকে আলাদা কোনো জায়গায় ওরা শিফট করে রেখেছিল, আর কালকে সন্ধ্যাবেলা ওটাকে এফেক্টিভ করে দিয়েছে। কেন কি হয়তো ওদের ভয় ছিল যে এটা হয়তো ব্লাস্ট মানে ওরা ধরা পড়বে, তো সেইখান থেকে বাঁচিয়ে ওরা হয়তো এটা আলাদা প্রিপারেশন একটা কোথাও করে রেখেছিল। কিছু হয়তো ওরা হিন্ট পেয়ে গেছিল যে এইদিকে চলছে, হয়তো ওদের যে মেইন ডাম্প যেখানে এইসব ছিল ফরিদাবাদে, ওখান থেকে এটা ধরা পড়বে। কিন্তু এই যে এত বিস্ফোরক দিল্লি একেবারে রাজধানীর বুকে বয়ে নিয়ে আসা, সেটাও তো চারটিখানি কথা নয়। তার মানে সিকিউরিটি ল্যাবস, ইন্টেল ল্যাবস তো ভীষণ বেশি ভাবে ছিল। হ্যাঁ, ইন্টেলিজেন্স ল্যাবস একটা হয়, কেন কি ইনভেস্টিগেশন যে স্পিডে হয় তার থেকে বেশি স্পিডে ওরা করতে পারে, কেন কি ওরা জানছে যে এই আমাদের টেরর মডিউলটা ধরা পড়ছে ধীরে ধীরে, তো তখন সব ধরা পড়ে যাবে। তো ওইটা করার আগেই ওরা একটা এই ইভেন্টটাকে একটা আঞ্জাম দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। কর্নেল বাবুল চন্দ্রের সঙ্গে আমরা কথা বললাম। দিল্লি বিস্ফোরণে রাতভর তল্লাশি চলেছে, আটক 4। বিভিন্ন হোটেলে হানা দিল্লি পুলিশের। 4 জন সন্দেহভাজনকে ইতিমধ্যে আটক করেছে দিল্লি পুলিশ। পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলেছে। হোটেলের রেজিস্টার খতিয়ে দেখেন তদন্তকারীরা। 4 জনকে আটক করেছে দিল্লি পুলিশ। ये हुआ है यहाँ पर। मोहन, ये हुआ है यहाँ पर। मोहन, ये हुआ है यहाँ पर। দিল্লি বিস্ফোরণে জঙ্গি যোগ আরো স্পষ্ট। দিল্লি বিস্ফোরণে ইউএপিএ ধারায় মামলা, ইউএপিএ 16 এবং 18 ধারায় মামলা রুজু। সন্ত্রাসবাদী কাজ এবং সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্যই এই ধারায় মামলা করা হয়। বিস্ফোরক আইন এবং বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। মামলা রুজু কোতোয়ালি থানার পুলিশের। ফলে জঙ্গি যোগ আরো স্পষ্ট। দিল্লি বিস্ফোরণে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। ইউএপিএ 16 এবং 18 ধারায় মামলা রুজু। मुझे अपने भाई यहाँ पे मेरा भाई यही तो खड़ा होना है। गाड़ी जो बदरपुर से पूरी तरह से बहुत नीचे FSL is doing the same thing only. They are lifting the traces of explosives, and based on their testing, they will be able to conclusively tell. How long does that process usually? Just now we were talking to them. Maybe 1 or 2 days they will expedite the process, and maybe they will be able to tell us in a day. Investigation is ongoing, and the facts are unfolding, and new things are coming up. So as of now, it will be premature to conclude anything. Was there any shrapnel which was found at all? Not as of now. Not as of now. But still, we are examining the scene of crime. 3 দিনের জন্য বন্ধ লালকেল্লা। গতকাল লালকেল্লার সামনে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিহত 11, জখম অন্তত 30। 3 দিন বন্ধ থাকবে লালকেল্লা। নির্দেশিকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। मोहन, ये हुआ है यहाँ पर। দিল্লিতে বিস্ফোরণ। গতকালই দুর্ঘটনাস্থল বিস্ফোরণস্থলে যান অমিত শাহ, হাসপাতালে যান, আহতদের সঙ্গে কথা বলেন। আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে দিল্লির বিস্ফোরণস্থলে যান। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে যে বিস্ফোরণ, সেখানে সন্ধে 6:52 নাগাদ বিস্ফোরণ হয়। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে বিস্ফোরণ। অত্যন্ত স্লো মুভিং একটা I-20 গাড়ি। লাল সিগন্যাল হওয়া মাত্র সেখানে দাঁড়ায় সেই গাড়ি এবং তারপরই বিস্ফোরণ। বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তদন্তকারী আধিকারিকদের কাছে ঘটনার বিবরণ জানতে চান। लाल किले के पास हुंडई I-20 कार में एक ब्लास्ट हुआ है और ब्लास्ट के कारण कार और कार के आसपास की 3-4 व्हीकल और खड़े हुए लोग
ऑटो में बैठे हुए लोग इंजर्ड भी हुए हैं और कुछ मृत्यु भी हुई है। हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर दी है। जैसे ही ब्लास्ट की सूचना मिली, दिल्ली पुलिस स्पेशल सेल, क्राइम ब्रांच, एनआईए की टीम, एसपीजी की टीम, एफएसएल की टीम मौके पर पहुंच गई है। सभी प्रकार की जांच हम तेजी से कर रहे हैं। कुछ ही समय में मैं आशा करता हूं धमाके का कारण क्या है उसके निर्णय पर हमारी एजेंसियां पहुंच जाएगी। एक बड़े सवेरे ही सीनियर लोगों की टीम के साथ गृह मंत्रालय में बैठक कर इसकी डिटेल जांच की जाएगी। करीब 6:52 पे एक यहाँ पे रेड लाइट पे एक स्लो मूविंग व्हीकल जो रेड लाइट की तरफ आके रुका था। i20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ब्लास्ट बहुत तेज हुआ था कि कान भी सुन पड़ गए थे। में ऐसे डैमेज हो गई थी बॉडी जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ के बंदों के हाथ पैर उड़ के यहाँ तक गिरे हैं, मार्केट तक। एक बंदा मृत्यु हो गई उसकी, वो आके गिरा। लोगों की लाशें पड़ी हैं, रोडों पे गाड़ियां फटी पड़ी हैं। सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी।